আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন, সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন রোধে কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনেই কাজ করা হবে বলে তিনি জানান। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 7 মাসের মাথায় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগাস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর 21 নভেম্বর গঠিত হয় নির্বাচন কমিশন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্বের কাজ পুরো দমে শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন ধরে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে। এখানে দেশবাসীর উপর প্রত্যাশা অনেক বেশি, এই সরকারের উপরে নির্বাচন কমিশনের উপর প্রত্যাশা অনেক বেশি। ইলেকশন ক্ষতিগ্রস্ত হবে, বন্ডল হয়ে যাবে, সেই ধরনের কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না। কারণ শোনেন, মানুষ যখন দেখতে পাবে যে এই ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডেলিভার এ ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা তাদের চাহিদা, সারা দেশের মানুষই তো আমাদের পক্ষে দাঁড়াবে রে ভাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই ভোটার তালিকা চূড়ান্তকরণ, সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হয়েছে। তবে এক্ষেত্রে ভুয়া ভোটার শনাক্তকরণ, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতা নিরসন করা কঠিন হবে বলে মানছেন সিইসি। একই সঙ্গে দল নিবন্ধনের জন্য যাচাই বাছাইয়ের কাজকে চ্যালেঞ্জ বলছেন তিনি। বয়স 18 বছর হলো, তার কীভাবে ফয়সালা করলাম না, ফেক ভোটের কোনো বিবেচনা নিলাম না, তাইলে ভোটার লিস্ট করাটা খুব সহজ। মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক, এটা সবাই চাচ্ছে। সুতরাং এই ভোটার তালিকায় হাল নাগাদ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইনডিড, বাট আমরা কাজ করে যাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার আশা করেন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী, ডিসিএসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কারণ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তাদের উপর তার এখন চাপ নাই। আগে তো একটা উপর থেকে বিশাল একটা প্রেশার ছিল তো, যে এইভাবে তোমরা ইলেকশন করে আমার দলকে জিতাইতে হবে। এখন তো সেরকম নাই। এখন তো দে আর ফ্রি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। মিস্টার এক্স ইজ এ ব্যাড ম্যান। যখন আমি কাজকর্ম দেখবো, কদিন দিন যাবে, তার কাজ দেখবো, শুনবো চারিদিকে, তখন বুঝবো যে এই লোকটা ভালো না খারাপ। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান সিইসি। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগে ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়ে সিইসি বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। তথাকথিত গণতন্ত্রের মোড়কে একনায়কতান্ত্রিক স্বৈর শাসনের বিরুদ্ধে দেশের জনগণের অনাস্থার অনন্য এক উদাহরণ হয়ে রইল বিদায়ী 2024। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট অনুকূল পরিবেশে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দল ও ব্যক্তিরও সংস্কার জরুরি, এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার সততা তৈরি না হলে সবই ভেস্তে যাবে। হাসান মাহমুদের রিপোর্ট। ইতিহাসের অনবদ্য পৃষ্ঠায় রক্তের স্পর্ধা রাঙানো বিজয়ের আলপনা আঁকা 2024-এর শুরুটা ছিল বিতর্কিত ডামি নির্বাচনের নিন্দা মাথায় নিয়ে। আমি শেখ হাসিনা একতরফা বিজয় নিয়ে সমালোচনার মুখেই চতুর্থ মেয়াদে শপথ নেয় হাসিনা সরকার। ক্ষমতা নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করে আওয়ামী লীগ। দৃশ্যপট পাল্টে যায় কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে। আন্দোলন দমনে ফ্যাসিবাদ সরকারের গুলিতে রক্ত ঝরে শত শত মানুষের, ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালায় শেখ হাসিনা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম 5 মাসে বেশ কিছু কমিশন গঠনের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের ইতিবাচক বার্তা দেওয়া হয়। কিছুটা দম পায় অর্থনীতি, তবে সংখ্যালঘু ইস্যুসহ নানামুখী আন্দোলনও ঠেকাতে হয় নতুন সরকারকে। অন্যদিকে 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ইতিবাচক বার্তা দেয় জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। জামায়াতে ইসলামের পক্ষ থেকেও তুলে ধরা হয় সংস্কার প্রস্তাব। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ভয়াবহ চাপের মুখে পড়ে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের মিত্ররা। আমরা ওই
আন্দোলনকারী শিক্ষার্থীদের নতুন দল গঠনের উদ্যোগ আলোচনা ও সমালোচনা দুটোরই জন্ম দেয়। বিশেষজ্ঞরা মনে করেন রাষ্ট্রে যেমন সংস্কার জরুরি, তেমনি জরুরি দলেও। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার এবং একই সাথে আমি মনে করি যে রাজনৈতিক, যেটা আপনি বললেন, রাজনৈতিক দলেও সংস্কারটা প্রয়োজন। দলগুলোকে গণতান্ত্রিক করাটা খুব জরুরি। আমাদের সমস্যা ছিল তো এগুলোর চরম দলীয়করণ। এরা এত পক্ষপাত দুষ্ট, এরা নিজেরাই এই যে একটা সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার কাঠামো সংস্কারের পাশাপাশি ক্ষমতাকে পুঁজি করে ঢালাও চাঁদাবাজি, বদলি ও নিয়োগ বাণিজ্য, ভূমি দখল, নদী দখল, বাজার সিন্ডিকেট, টেন্ডার ও মেগা প্রকল্প বাণিজ্য সহ সীমাহীন দুর্নীতি বন্ধে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতার পাশাপাশি দরকার নৈতিক সংস্কারও। নেতাদের যে পার্সোনাল কোয়ালিটি, মানে পার্সোনাল যে মোরালিটি, মানে সোনার পাথর বাটির মতো হয়ে গেছে আর কি। এটা আশাই করা যায় না এখন আর কি। চাঁদাবাজি, দখলবাজি, বদলি বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, নির্বাচন বাণিজ্য, এই সব কিছু নেই, সিন্ডিকেট, সব কিছুর সাথে জড়িত। নির্বাচন সফল করার জন্য রাজনৈতিক দলের একটা ভূমিকা থাকবে। আর যারা ভোটার, তারাও যদি হাত পা গুটিয়ে বসে থাকি যে আমাকে কোলে করে নিয়ে ভোট দেওয়া দিবে, ওটাও হবে না। যারা ভোটার তাদের সক্রিয়তা দরকার আছে। প্রতিবেশী রাষ্ট্রের বিরূপ আচরণ এবং রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক মহলে তুলে ধরে রাজনীতিবিদদেরকে একটি জোরালো পররাষ্ট্র নীতি ব্যবস্থার কথাও মাথায় রাখতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদপুরের হাইমচরের মাঝির চরে মেঘনা নদীতে কার্গো জাহাজে 7 খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 11 এর সদস্যরা। এ বিষয়ে দুপুরে ব্রিফিং করার কথা রয়েছে। এদিকে গতকাল রাতে জেলার হাইমচর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। মামলায় অপর জাহাজ এমভি মুগনির মাস্টার বাচ্চু মিয়া সহ 9 জনকে সাক্ষী করা হয়েছে। এদিকে চাঞ্চল্যকর এই খুনের ঘটনা তদন্ত করতে এরই মধ্যে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। এছাড়া চাঁদপুর জেলা প্রশাসন, কোস্টগার্ড, জেলা ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আকাশ মণ্ডল ইরফানকে গ্রেফতারের বিষয়ে ব্রিফিং করছেন কুমিল্লায় র্যাবের উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। সরাসরি সেখানে চলে যাচ্ছে। র্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত 24 ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মণ্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় গ্রেফতারকৃত আসামির নিকট হতে একটি ব্যাগ, একটি হ্যান্ড গ্লাভস, আসামির 2টি মোবাইল ফোন, ভিকটিমদের 5টি মোবাইল ফোন সহ সর্বমোট 7টি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত 8 মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নরমাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে। এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মণ্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে। তবে আসামির দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না, যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না। হয় এবং সে পরিকল্পনা করে তার এই মাস্টার অংশ হিসেবে আনুমানিক গত 18 ডিসেম্বর তারিখে তিনি 3টি পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন।
চাঁদপুরের হাইসোর এলাকায় পৌঁছানোর পর নোঙর করা হয়। নোঙরকালীন সময়ে জাহাজে আকাশ মণ্ডল ওরফে ইরফান দুইজন জাগ্রত অবস্থায় ছিল। দুপুরে খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবুর্চি রানা রাতে এতক্ষণ শুনছিলেন র্যাবের ব্রিফিং এর অংশ বিশেষ। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 নৌ শ্রমিককে হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল। সকালে রাজধানীর সদরঘাট এলাকায় মানববন্ধন করে সংগঠনটি। শ্রমিকরা বলেন, নৌযান শ্রমিক কর্মচারীদের যারা হত্যা করেছে তাদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এ সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। বলেন, মেঘনা নদীর বিভিন্ন স্থানে জাহাজ গতিরোধ করে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি ও শ্রমিক নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটে। তবে এভাবে হত্যার ঘটনা কখনোই ঘটেনি। নদীতে নৌযান শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা। কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তারা। কাউকে যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, দেশের চিকিৎসা সেবার মান সেই পর্যায়ে উন্নীত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে ন্যাশনাল ডক্টর ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি। জনগণের সেবায় চিকিৎসকদের আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, মানবিক দেশ গড়তে চিকিৎসকরা নেতৃত্ব দিতে পারলেও এজন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। সারা দেশ থেকে কয়েক হাজার চিকিৎসক যোগ দেয় এই সম্মেলনে। বক্তারা ছাত্র জনতার বিপ্লবে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান। বিগত সরকার ফ্যাসিবাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তাই দেশে সংস্কার শেষে নির্বাচনে যাবে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রমে হাত দিয়েছে। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসা নিশ্চিতে এই সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমরা যারা কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও ধর্মীয় আচারাদি, আনন্দ এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। খ্রিস্ট ধর্মের প্রবর্তককে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহ্বান করার জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটিকে ঘিরে সরকারের নেয়া নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন। সকলের মঙ্গল ও কল্যাণের প্রার্থনা করবেন তারা। পাশাপাশি তাদের প্রত্যাশা, বিশ্বের বুকে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বড়দিনের আয়োজন নিয়ে জানতে চলে যাচ্ছি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরাফাত, বড়দিন উপলক্ষে আয়োজন কেমন দেখতে পাচ্ছেন? জি লোপা, শুরুতেই আপনার মাধ্যমে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা, শুভ বড়দিন।
যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি 5 তারকা হোটেল সোনারগাঁতে এবং যে জায়গাটিতে রয়েছি এটি মূলত একটি কিডস জোন। এখানে কিডস কার্নিভাল চলছে। ঢাকার যতগুলো 5 তারকা হোটেল রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটি এরিয়া জুড়ে হোটেল সোনারগাঁ প্রতি বছরের মতো এই আয়োজনটি এবারও করেছে এবং এখানে সকাল থেকে রাত 9:30 পর্যন্ত দিনব্যাপী কিন্তু নানা আয়োজন রয়েছে। বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে নানা রকমের রাইডস রয়েছে, যে রাইডসগুলোতে বাচ্চারা তাদের বড়দিন উদযাপন করতে পারবেন। আমরা এখন যে শেডটি রয়েছে এই শেডের বাইরে আমরা দেখতে পেয়েছি দেশীয় ঐতিহ্য ধারণকৃত যে নাগরদোলা থেকে শুরু করে ঘোড়া, এ ধরনের বিভিন্ন ধরনের কিন্তু রাইডস রয়েছে এবং ভেতরে এখানে যেটি আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও এখানে শো চলছিল, বিভিন্ন ধরনের শো চলছে এবং সান্তা ক্লজ রয়েছে। সান্তা ক্লজ বাচ্চাদেরকে বড়দিনের যে উপহার সেটি দিচ্ছেন এবং বাচ্চারাও খুবই আনন্দের সাথে সেই উপহার গ্রহণ করছেন। একই সাথে যদি বলে রাখি, বড়দিনকে ঘিরে রাজধানীর বিভিন্ন 5 তারকা হোটেলের মতন এই হোটেলেও আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে বড়দিনের যে সিম্বলিক যে আইকন যেটিকে আমরা বলে থাকি ক্রিসমাস ট্রি, সেই ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের কিন্তু আয়োজন করা হয়েছে এখানে। এবং দুপুরে এখানে যারা গেস্ট হিসেবে রয়েছেন, যারা কুপন কিনেছেন তাদের জন্য বিশেষ ছাড় এবং বেশ কিছু ডিসকাউন্ট রয়েছে। এখানে টগি ফান ওয়ার্ল্ড যারা আজকে টিকিট কাটবেন, এটি তারা 25 জানুয়ারি পর্যন্ত কিন্তু এক টিকিটের মাধ্যমে তারা প্রবেশ করতে পারবেন, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন কর্তৃপক্ষ। এবং এর পাশাপাশি এখানে যারা দর্শক রয়েছেন বা যারা এখানে প্রবেশ করছেন তাদের মাধ্যমে আমরা যেটি জানছিলাম, তারা যেমনটি বলছেন তারা আয়োজনে খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি কিছু অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই উৎসবে সামিল হতে। এবং তারা যেমনটি বলছেন, যেহেতু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, ধর্ম যার যার উৎসব সবার, সেই প্রেরণায় কিন্তু তারা উজ্জীবিত হয়ে কিন্তু সবার সাথে সম্মিলিত হয়ে তারা এই উৎসবটি পালন করছেন এবং সবার প্রত্যাশা আগামী দিনে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে আমরা পাবো এবং মানুষের মধ্যে ভেদাভেদ এবং হানাহানি বলে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা হবে, এমনটাই প্রত্যাশা করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বী সহ সকল ভক্তানুরাগীরা। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বড়দিন আয়োজন ঘিরে রাজধানীর 5 তারকা হোটেল থেকে সর্বশেষ আপডেট। জানছিলাম বড়দিনের খবর। ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ফারহান ভূঁইয়া রনিকে আসামি করে আখাউড়া থানায় মামলা করা হয়েছে। নিহত শারমিন বেগমের মেয়ে রুমা আক্তার বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীউদ্দিন জানান, আজ বিকেলের মধ্যেই তাকে আদালতে হাজির করা হবে। গতকাল আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। 3 সন্তানের জননী শারমিন বেগমকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে ফারহান ভূঁইয়া রনি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।